শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, পুঁজিবাজারের সবশেষ খবরাখবর, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। আর শুরুতেই পুঁজিবাজার আজকে দিন শুরুর খবরগুলো জানাতে চলে আছে সহকর্মী রহমান রনর কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেওয়ার কথা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আধা ঘন্টা পরবর্তী খবরাখবর, কিন্তু আপনি জানেন রাজীব যে আজকে লেনদেনে শুরু হয়নি, আসলে লেনদেন শুরু হতে বিলম্ব হচ্ছে। তো আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুক্ষণ আগেই ফোন দিয়েছিলাম, তারা যেটি বলছেন যে কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে, তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব লেনদেনে ফিরতে। তো লেনদেনে ফিরলে আমরা সেই আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তবে গত কার্যদিবসের কিছু আপডেট জানিয়ে রাখছি। গত কার্যদিবসে আমরা দেখেছিলাম, গত কার্যদিবস ছিল বছরের দ্বিতীয় কার্যদিবস। সেই কার্যদিবসে কিন্তু প্রত্যাশা মতো আসলে লেনদেন আমরা দেখতে পাইনি। আমরা দেখেছিলাম এর আগের কার্যদিবস থেকেও গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ কমে গিয়েছিল। কমে গিয়ে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিল 313 কোটি টাকা। সেই সাথে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি গত কার্যদিবসে 18 পয়েন্টের মতো নেগেটিভ ছিল এবং ডিএসসির প্রধান ইন্ডেক্সটি কিন্তু অবস্থান করছে 5199 পয়েন্টে। রাজীব, আপনি জানেন যে আইসিবিকে কিন্তু 3000 কোটি টাকা একটা প্রণোদনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা বেশ কিছু লোন পরিশোধ করবে এবং বাদবাকি যে টাকা তারল্য থাকবে সেটি আসলে পুঁজিবাজারে তারা বিনিয়োগ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের সাপোর্ট থাকা সত্ত্বেও কিন্তু লেনদেনে কিন্তু একটা খরা আমরা দেখতে পাচ্ছি, একটা খরা বিরাজমান। আমরা কিন্তু গত বছরের ডিসেম্বরে কিন্তু গত বছরের সর্বনিম্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লেনদেন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর আগের যে সর্বনিম্ন লেনদেন হয়েছিল সেটা আসলে একটা পরিস্থিতিটা ছিল একটু অন্যরকম। আসলে একটা পরিবর্তিত পরিস্থিতি ছিল 5 আগস্টের আগে, 4 আগস্ট। তখন যে লেনদেন ছিল সেটি সর্বনিম্ন লেনদেন ছিল। তবে সেটিকে বাদ দিলে কিন্তু সর্বনিম্ন লেনদেনগুলো আইসিবি টাকা পাওয়ার পরেই কিন্তু আমরা গত ডিসেম্বরে দেখলাম। তো সেক্ষেত্রে আসলে তাদের আসলে কৌশলীভাবে বিনিয়োগে আসা উচিত মার্কেটে সাপোর্ট দেওয়ার জন্য, এবং মার্কেট ভালো হলে আসলে তাদের যে পোর্টফোলিওগুলো আছে সেগুলো আসলে পজিটিভ ধারায় ফিরবে। তো সেক্ষেত্রে এখন আমরা জানি যে অনেক শেয়ারের দাম 5 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো সেসব শেয়ারে বিনিয়োগ করলে রিটার্নটাও বেশি আসার কথা। তো আমি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের নিউজ সেগমেন্টে যাই তাহলে আমরা দেখবো যে আজকে খুব বেশি নিউজ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইবনে সিনা ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের খবর আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোম্পানিটি জুন ক্লোজিং কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে এবং ডিভিডেন্ডগুলো কিন্তু ডিসবার্সমেন্ট হয়েছে। আপনি জানেন যে ডিসবার্সমেন্ট ঠিকমতো না করার কারণে অনেক কোম্পানি কিন্তু জেডে চলে যায় এবং তারই খেসারত কিন্তু সাধারণ বিনিয়োগকারীকে দিতে হয়েছে। আমরা দেখেছিলাম যে জেড ক্যাটাগরিতে যাওয়ার পরেই কিন্তু অনেক কোম্পানির দর হারিয়েছে, যদি অনেক কোম্পানি কিন্তু আবার এ ক্যাটাগরি অথবা বি ক্যাটাগরিতে ফিরে এসেছে। তো যে ইস্যুতে কিন্তু আমরা নানা সময় নানান কিছু আসলে মার্কেটে দেখে থাকি, এর একটি বিরূপ প্রভাব কিন্তু আসলে পুঁজিবাজারে পড়ে। আমরা জানি যে গত বছরের শুরুর দিকে কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয় প্রায় 1.5 বছর পর। যেই মুহূর্তে আসলে ফ্লোর থেকে কিন্তু অনেক কোম্পানির শেয়ার কিন্তু নিজের শক্তি নিয়ে ওঠার চেষ্টা করছিল, সেই মুহূর্তেই কিন্তু ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে আমরা কিন্তু একটা ফ্রি ফল দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে 35টি বাদে কিন্তু সবগুলোরই ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছিল। ধাপে ধাপে অন্যগুলোরও ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে, যদিও দুটি কোম্পানি এখন ফ্লোর প্রাইসে রয়েছে। তো ফ্লোর প্রাইস থেকে নামার পরে কিন্তু মার্কেট একটা ফোর্স সেল আমরা দেখতে পেয়েছিলাম এবং তারই ফলশ্রুতিতে কিন্তু ইন্ডেক্স অনেক নিচে নেমে এসেছিল। তারপরে আমরা যেটি দেখলাম সেখান থেকেও মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল 2-2.5 মাস পরে, কিন্তু সেখানে আবার অনেক কোম্পানিকে হঠাৎ করে ডিভিডেন্ড ঘোষণার আগে জেডে পাঠানোর পরে কিন্তু সেটারও একটা বিরূপ প্রভাব আমরা পুঁজিবাজারে দেখেছিলাম। এরকম নানা রূপ আসলে সিদ্ধান্ত আমরা দেখি, আমরা জরিমানা দেখেছি 700 কোটি টাকারও বেশি, নতুন কমিশন এসেও কিন্তু অনেক কোম্পানিকে জেডে পাঠিয়ে দিয়েছে। অনেক ধরনের সিদ্ধান্তের কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে। তারপরেও কিন্তু তারা চেষ্টা করছে মার্কেট ভালো করার জন্য, তারা ভালো কিছু সিদ্ধান্তও নিচ্ছে। তো সব কিছুর একটা প্রতিফলন আমরা 2025-এ দেখবো, সেই প্রত্যাশা আসলে সকলে করছেন। আমি যদি আরও কিছু নিউজ দিয়ে রাখতে পারি, আমি যদি দেখি যে পি রেশিও সবচাইতে, আমি যদি দেখি মার্কেট পি রেশিও কিন্তু 14.8। এছাড়া কমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর পি রেশিও 12.9, টেলিকমিউনিকেশনের 13, ফার্মা সেক্টরের 12.3, ব্যাংকিং খাতের 9.7, জ্বালানি শক্তি খাতে পি রেশিও কিন্তু 6.8, অর্থাৎ বিনিয়োগযোগ্য অবস্থায় কিন্তু রয়েছে। তো রাজীব, লেনদেনে ফিরলে আসলে আমরা লেনদেন শুরু হলে জানিয়ে দেবো এখনকার আপডেট, লেনদেনের আপডেট। তো এই ছিল এই মুহূর্তের খবরাখবর। রাজীব,
রহমান রন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা জানতে চেষ্টা করছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শুরুর খবরাখবরগুলো, এবং আমরা সহকর্মী রহমান রানুর কাছ থেকে অলরেডি জেনে নিয়েছি যে এখনও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের কারিগরি ত্রুটির কারণে লেনদেন সংগঠিত হচ্ছে না। হওয়া মাত্রই সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবারে জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে। জাপানের শেয়ারবাজার নিক্কি সূচক ৩৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯,৮94 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ারবাজার হ্যাংসেং সূচক ১৩৬ পয়েন্ট বেড়ে ১৯,৭৬০ পয়েন্টে রয়েছে। এছাড়াও বেড়েছে সিঙ্গাপুর STI সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে ৩,৮০১ পয়েন্টে। এছাড়াও চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে ৩,২১১ পয়েন্টে, যা আগের দিনের চাইতে 51 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা, এটি ৭২০ পয়েন্ট কমে ৭৯,২২৩ পয়েন্টে রয়েছে। এছাড়াও বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে ১,৩৮৪ পয়েন্টে রয়েছে। দর্শক, এবারে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির আরও কিছু সংবাদ। বাংলাদেশের সম্ভাবনাময় নানা খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। একই সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের আগ্রহের কথাও জানান তারা। বিষয়টিকে খুবই ইতিবাচক বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নানা পদক্ষেপের কথাও জানান তিনি। হিরোজুম্মানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের সংগঠন দ্য UKBCCI এর মতবিনিময় সভায় সংগঠনটির চেয়ারম্যান ইকবাল আহমেদ OBE বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন। We work between two countries for inward and outward investment. So, what you can see today, we brought almost 20 investors. There are Nepalese investors settled in England, and they are already successful business doing in China, India, and other countries. We have a group of Chinese people. We have professors, teachers. They come here. And a group of people from China also came here with us. And some of them are Hong Kong-based Chinese who migrated in England. And they want to source their product from Bangladesh. যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে বছরে $500 মিলিয়ন বিনিয়োগ করতে পারেন। Compared to China and other countries surrounded us. So they find opportunity here because of the textile garments and all these business, you need human resources. And human resources is good and reasonably priced. যুক্তরাজ্যের ব্যবসায়ীদের স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, বাড়ছে রেমিটেন্স ও রপ্তানিও। কথা বলেন পাচার হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়েও। We also need international support in that, is to recover part of this lost assets. We estimate that the banks have been robbed systematically to the tune of about 2.5 lakh crore, that is 2.5 trillion taka. We are in touch with foreign governments, including ISCCC from the British government. They're very helpful. বাংলাদেশ সফর করছে যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল, সাথে আছে ব্রিটিশ MP রূপা হকও। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ী এবং এনবিআরের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না বলে মনে করেছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। সিপিডি বলছে, করফাঁকি রোধে এবং করযোগ্য সব নাগরিককে করজালের আওতায় আনা সম্ভব হলে আয়কর থেকে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে, কর জিডিপি অনুপাতও যৌক্তিক পর্যায়ে পৌঁছাবে। তহিদুর রহমানের রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছে 1,26,777 টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 42,000 কোটি টাকা কম। অন্যদিকে কর জিডিপি অনুপাতও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বাংলাদেশে। এমন বাস্তবতায় রাজস্ব আহরণ বাড়াতে পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। স্থিতিশীল ও টেকসই অর্থনীতির স্বার্থে উন্নয়ন সহযোগীরাও বলছেন একই কথা। এখন আপনি যতটা রাজস্ব বৃদ্ধির জন্য নজর দেখতে পাচ্ছেন, সেটা অনেকটা নিতান্ত বাধ্য হয়ে। এমন পরিস্থিতিতে কিছু পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়াতে চায় সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে কর জাল সম্প্রসারণ বেশি জরুরি। পাশাপাশি গড়ে তুলতে হবে একটি দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থাপনা। বিভিন্ন পক্ষ তার সুবিধাগুলোকে রেখে সিস্টেমগুলোকে চালানোর মতো ব্যবস্থা নিচ্ছে, ফলে এখান থেকে দুর্নীতি যেমন রোধ করা সম্ভব না, উপরন্তু সরকারের যে রাজস্ব আদায়,
এবং বিশেষ করে যদি বলতে চাই যে স্বল্পোন্নত দেশ থেকে 2026 সালে বেরিয়ে গেলে অভ্যন্তরীণ রাজস্বের যে বিপুল গুরুত্ব এবং তার জন্য যে প্রস্তুতি, সেটির বিবেচনায় যে ধরনের কার্যক্রম এখন পর্যন্ত চলছে সেটি একেবারেই অপ্রতুল। ব্যবসায়ীদের বড় একটি অংশের মধ্যে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা থাকায় রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দায়ী করেন এনবিআরের অসাধু কর্মকর্তাদেরও। বড় বড় কর খেলাপির নাম শুনতেছি এখন, বড় বড় কর, বিরাট 15,000 কোটি টাকা বা ইত্যাদি শুনতেছি। এগুলো তো একদিনই হয়নি, আর এগুলো কেউ যে দেখেনি তা তো না। কোনো অন্যায়, কোনো অনিয়ম কারণ নেক্সাস ছাড়া কিন্তু হয় না, এক হাতে কিন্তু তালি বাজে না। যিনি এটা আহরণের জন্য দায়ী, তিনিও তার ব্যাপারে, তার কাজের ব্যাপারে জবাবদিহির মধ্যে থাকবেন। রাজনৈতিক সদিচ্ছাটা যদি ঠিক না থাকে তাহলে এগুলো হতে থাকবে। রাজস্ব ফাঁকি রোধে ফাইন্যান্সিয়াল সিস্টেমে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক মনিটরিংয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্নীতিকে অ্যাড্রেস করবার বিষয়টিকে মাথায় রেখে এই সিস্টেমটি এখন পর্যন্ত তৈরি হয়নি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবার ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।